আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? তো আশা করি এটা হচ্ছে যে পর্ব ৪ আমাদের অধ্যায়ের, ঠিক না? তো পর্ব ৩ পর্যন্ত আমরা কি আলোচনা করছি আমরা একটু দেখে নিই। ওয়েট a সেকেন্ড। তো খেয়াল করি আমরা আশা করি টাইপ 3 পর্যন্ত করছি, ঠিক না? টাইপ 2 করলাম। এই যে টাইপ 3 পর্যন্ত করছিলাম। তো আসে এবার টাইপ 4, 5, 6, 7 আজকে করে ফেলবো। ছোট, ছোট হয়তোবা ২০-২৫ মিনিট ক্লাস হবে আজকে। এরপরে এই চ্যাপ্টারটা শেষ। এরপরে ক্লাস থেকে আমরা সৃজনশীল, সংক্ষিপ্ত প্রশ্ন এগুলো করব, ঠিক আছে? তো দেখো 4 আর 5 একসাথে করাচ্ছি। এগুলো হচ্ছে তোমরা 6 এ পড়ছো ভাই। একদম ইজি জিনিস। মধ্যক করছো না ক্লাস 6 এ? ভুলে গেলেও সমস্যা নাই। আমি এমনভাবে করাবো, জীবনে যদি নাও করো, এখন একবার দেখলে বুঝে যাবা, ঠিক আছে? তো দেখো মধ্যক সহজ ভাষায় বুঝাই বলি আগে। মনে করো অনেকগুলো সংখ্যা আছে। ৩, ৯, ১১, হ্যাঁ? এখন বলো এখানে মাঝখানে কি আছে? ৯ না? এই ৯ হচ্ছে মধ্যক। বুঝছি জিনিসটা একদম ইজি। তারপর মনে করো এবার দেখো ১৪। এবার বলো মধ্যক কি? এবার তো মাঝখানে স্পেসিফিকলি কাউরে পাইতেছো না, বলো পাচ্ছ? পাচ্ছ না। এখান থেকে যদি একটা নাও, এখান থেকে যদি একটা নাও, তাহলে মাঝখানে দুইটা থাকতেছে। এখান থেকে দুইটা নিয়ে ফেললে মাঝখানে কেউই নেই। তাহলে এমত অবস্থায় কি করবা? মাঝখানে দোনোটাকে নিবা। কি বলছি? মাঝখানে দোনোটাকে নিয়ে যোগ করে দিবা, এরপর ২ দিয়ে ভাগ করে দিবা। বুঝতে পারছি? এইভাবে মধ্যকগুলা বের করে। এগুলো এমসিকিউ ট্রিক শিখাচ্ছি, দেখো। তারপর আরো কিছু জিনিস দেখা এবার। তাহলে বলো তো ৯, ৩, ৭ এটার মধ্যক কত? অনেকে বলবা যে ৩। এই তো ধরা খাই গেছো। তাহলে দেখো তোমাকে আগে শিখে রাখতে হবে কি জানো? সংখ্যা যেরকমই থাকুক না কেন আগে সাজায় লিখতে হবে ছোট থেকে বড়। ৩, ৭, ৯ এরপর যে বলো মাঝখানে কি আছে? ৭। এটা হচ্ছে মধ্যক ৭। বুঝছো জিনিসটা? এখানে সবাই একটু ধরা খাই যায়। তো আমরা কি শিখলাম এখন বলো? মধ্যক নির্ণয় করতে হলে প্রথমে উপাত্তগুলো মানে যে সংখ্যাগুলো দেওয়া থাকবে ওগুলোকে ছোট থেকে বড় আকারে সাজাতে হবে। সাজাইলাম। এরপর মোট উপাত্ত সংখ্যা কয়টা তা লিখবো। বুঝছি? মানে যেমন আমরা এর আগে যে করলাম ৩, ৭, ৯ এখানে মোট উপাত্ত সংখ্যা হচ্ছে ৩। তাহলে লিখবো সুতরাং n = ৩, যা বিজোড়, ঠিক না? বিজোড় নাকি জোড় এটা দেখবো। এই যে কত লিখবো, যেমন ৩ লিখলাম। এবার দেখো যদি এটা বিজোড় হয়, যেমন ৩টা বিজোড়, বিজোড় হইলে এটা হচ্ছে মধ্যকের সূত্র। এই যে মধ্যক সমান n+1/2, এরপর এ দাগের পরে যায় তমপদ। যদি n = জোড় কোনো একটা সংখ্যা হইতো তাহলে কি হইতো? মধ্যক সমান বড় একটা দাগ দিবা, উপর হচ্ছে n/2 তমপদ যোগ n/2 যোগ 1 তমপদ। এই সেটে কিন্তু কোনো তমপদ নাই, আগেরটাতে খেয়াল করো। আগেরটাতে এখানে n তমপদ এরকম দেয় নাই। তমপদটা কখন কোথায় বসাইছে এটা একটু বুঝি রাখিও, হ্যাঁ? তো এই দুটো সূত্র আমাকে মাথায় রাখতে হবে। জোড় হইলে একটা সূত্র, বিজোড় হইলে একটা সূত্র। এবার আসা ডিরেক্ট আমরা ম্যাথ করি, দেখো। অষ্টম শ্রেণী ৩৫ জনের গণিতের নাম্বার দিয়ে দিছে, ঠিক আছে? এখানে নাম্বারগুলো উল্টাপাল্টা না। তাহলে দেখো আমাকে মধ্যক নির্ণয় করতে বলছে। আমার আগে কি করতে হবে মধ্যক নির্ণয় করার জন্য? আমি ফার্স্টে বলছি যে প্রথম কাজ হচ্ছে যে উপাত্তগুলোকে সাজায় লিখতে হবে ছোট থেকে বড়। তাহলে আমি সময় নিয়ে পেন্সিল দিয়ে দাগ দিয়ে সাজায় লিখবো। কেমনে দেখো? আমি ফার্স্টে ঘুরবো, সবচেয়ে ছোটকে একটু খুঁজি। এই যে দেখো ৬৬, ৬৫, এখানে খুঁজি দেখবা ৬৫, ৬৫। এই যে দেখো ৬১ সবচেয়ে ছোট, ঠিক না? তাহলে এই ৬১-র মধ্যে দাগ দিয়ে এখানে ৬১ লিখবো। এরপর ৬১-র পর সবচেয়ে ছোট কি এভাবে দেখবে? ৬৩ পেলাম, ৬৩-র মধ্যে দাগ দিয়ে ৬৩ লিখবো। এবার ৬৩-র পর হচ্ছে যে ৬৫ সবচেয়ে ছোট। এবার সবগুলো ঘুরি দেখবো, বুঝছো? এই যে দেখো ৬৫ কই? কোথায় জানি একটা ৬৫ দেখছিলাম। এই যে ৬৫। ৬৫ দাগাই এইখানে ৬৫ লিখবো। তারপরে ৬৫-র পর দেখো এই যে ৬৬ একটা। এই যে দেখো ৬৬ দুইটা আছে নাকি ওটা দেখবে। এরপর এই ৬৬ দুইটা লিখবা। প্রশ্নের মধ্যে কিন্তু দাগাবা। এরকম করে সবগুলা লেখার পর গুনবা কয়টা আছে। যেমন দেখো ১টা, ২টা, ৩টা, ৪টা, ৫টা, ৬টা, ৭টা, ৮টা, ৯টা, ১০টা, ১১টা, ১২টা, ১৩, ১৪, ১৫, ১৬, ১৭, ১৮, ১৯, ২০, ২১, ২২, ২৩, ২৪, ২৫, ২৬, ২৭, ২৮, ২৯, ৩০, ৩১, ৩২, ৩৩, ৩৪, ৩৫। কোশ্চেনে দেখো এখানেও কি ৩৫টা বলছে? হ্যাঁ বলছে। এরকম মিললে তখন বুঝবে যে অঙ্ক হয়েছে, বুঝছি? হুম। তো দেখো আমরা বলছিলাম কি সর্বপ্রথম ছোট থেকে বড় সাজায় লিখবো। এই যে লিখলাম। এরপর মোট উপাত্ত সংখ্যা n = কত? এই যে গুনলাম মাত্র ৩৫, অথবা এখানেও দেওয়া আছে ৩৫। এরপর লিখলাম এখানে n = ৩৫, যা বিজোড়। এবার বলো জোড় হইলে একটা সূত্র, বিজোড় হইলে একটা সূত্র। তাহলে এই যে বিজোড় সূত্রটা লিখলাম। মধ্যক সমান n+1/2 তম পদ। এই যে সূত্রটা লিখলাম। যেহেতু বিজোড়, মধ্যক সমান n+1/2 তম পদ। এরপর দেখো n মানে কত? ৩৫। এই n এর জায়গায় এখানে জাস্ট ৩৫ বসাইলাম। ৩৫ যোগ ১ ৩৬
নিচে 2টা 2 এর মতো রাখলাম। 36/2 এটা করলে কত আসে? 18 আসে, 18তম পদ। এবার 18তম পদ, এটা মানে হচ্ছে 18 নাম্বার পদ। এবার তুমি এখান থেকে গুনো 18 নাম্বার পদ কোনটা? এই যে সাজাই লিখছো যে এখান থেকে গুনবা, প্রশ্ন থেকে গুনিও না, ঠিক আছে? তুমি যে কোথা থেকে গুনবা, যেখান থেকে তুমি সাজে লিখছো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18। এই যে 18তম পদ হচ্ছে যে 78। এই যে লিখলাম সমান সমান 78, এটাই অ্যান্সার। বুঝছি কিভাবে করছি? না বুঝলে আবার পিছনে টানে আসছি, এটা দেখো, টেনশন নাই কোনো, এগুলো একদম ইজি, সংক্ষিপ্ত প্রশ্নতে আসবে। বুঝছি। এবার আসো আরেক রকমের মধ্যে আসতে পারে। কেমন? এই যে দেখো অষ্টম শ্রেণীর 30 জন, তাহলে এখানে মোট কয়জন নি বলছে? 30, তাহলে এটা নিশ্চয়ই কি জোড়। তাহলে দেখো ফার্স্ট অফ অল কি করবো, মানে ঊর্ধ্বক্রমে ছোটতে বড় সাজায় লিখবো, লিখলাম। এবার এখানে দেখো এন মানে কত? 30, ঠিক আছে? 30টা আদৌ আছে? 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28, হ্যাঁ 30টা আছে। উপপাদ্য সংখ্যা n সমান সমান 30, যা জোড়। এবার জোড় হলে সূত্রটা কি ছিল? n/2 তম পদ যোগ n/2 যোগ 1 তম পদ ভাগ 2, এটা ছিল জোড়ের সূত্র। তো জোড়ের সূত্রটা লিখলাম। n মানে কত? 30। এই যে n এর জায়গায় 30 বসাইলাম, এই n এর জায়গায় 30 বসাইলাম। দেখো 30/2 মানে কত? এই যে 30/2 তম পদ মানে 15। আমি লিখবো কেমনে এটা পরীক্ষার হলে? আমি এই জিনিসটা একটু তোমাদেরকে বুঝাই লিখি। দেখো এই পুরো জিনিসটা করিয়ে দেখাই। ফার্স্ট অফ অল লিখবো, যেহেতু জোড় তাহলে মধ্যকের সূত্র লিখবো। জোড় হইলে কি ফার্স্টে বড় দাগটা দিব, ঠিক আছে? এটা একটু বুঝবা, সমান চিহ্ন বরাবর দাগটা দিতে হবে। এরপর n/2 তম পদ যোগ n/2 যোগ 1 তম পদ নিচে 2 সমান সমান। এরপর n সবসময় আমি কি করবো, সমান দিয়ে বড় দাগটা আগে দিয়ে ফেলবো। n মানে কত? 30, তাহলে এই যে 30/2, 2/30 আর কি, তম পদ যোগ এই যে 2/30 যোগ 1 তম পদ, যেরকম আছে ওরকম লিখলাম, খালি মানগুলো বসাইলাম। 2 সমান সমান। দেখো এই দুইটা করলে 30/2 মানে কত? 15, 15তম পদ যোগ, এখানে দেখো 30/2 মানে কত? 15, 15 যোগ 1 মানে হচ্ছে 16, 16তম পদ। দাগটা একটু বড় করি, নিচে 2। এখানে আসি অনেকে ভুল করবা, 15 যোগ 16 ক্যালকুলেটর করবা অথবা মনে মনে করবা 31তম পদ এভাবে লিখে দিবা, 31তম পদ। এই জিনিসটাই ভুল, বুঝছো? এটা করা যাবে না, এটা মহা ভুল। তাহলে দেখো তোমাকে বুঝতে হবে 15তম পদ মানে কি, এটা গুনবা এখন। এই যে দেখো 15তম পদ কি, এটা এখানে গুনবা 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15, এটা হচ্ছে 15তম পদ 56। তাহলে এখন 56 লিখবা। এটা 15 হইলে এই 16তম পদ হচ্ছে যে 58, যোগ 58 লিখবা, নিচে 2 থাকবে। 56 যোগ 58 করো 114 আসবে, ভাগ 2 সমান সমান লিখলে ভাগ করলে 57 আসবে, এটাই অ্যান্সার। বুঝছো? এইভাবে করতে হবে। তাহলে এখানে ভুল হয় কোন লাইনে আমি বলে দিলাম, এটা একটু সতর্ক থাকবা, ঠিক আছে? এই লাইনে অনেকে 15 যোগ 16 করে দিবে, এইখানে মারাটা খাই যাবে, এটা একটু খেয়াল রাখবা, ঠিক আছে? তো মধ্যকে এই দুইটা করলাম, এই দুইটার বাইরে আর জীবনে আসবে না, টেনশন নিও না। এবার আসো গড় টাইপ 6। গড়ে কি দেখতেছি? গড় মানে কি ভাই? আজীবন করিয়ে আসতেছ, ফুটতে করিয়ে আসতেছ, কঠিন কিছুই না, ঠিক আছে? এখনো সেম, সবগুলো যোগ করি, টোটাল যতটা আছে ততটা দিয়ে ভাগ করে দিবা। যেমন দেখো এখানে 38 জন শ্রমিকের সাপ্তাহিক সঞ্চয়ের টাকা, সঞ্চয় মানে হচ্ছে জমা। মনে করো তুমি টিফিনের টাকাতে প্রত্যেকদিন 10 টাকা করে জমাচ্ছ, এটা তোমার সঞ্চয়, ঠিক আছে? 38 জন শ্রমিকের সাপ্তাহিক সঞ্চয় মানে সাপ্তাহিক ইনকামে ওরা কত কত জমা রাখে, ওগুলো এখানে দিয়ে দিছে। এই যে একজন 155, একজন 165, একজন 173 এরকম করে সঞ্চয় করতেছে, 38 জনের টাকা দিয়ে দিছে। এবার বলছে গড় নির্ণয় করো। তাহলে গড় কেমনে নির্ণয় করবা? গড় নির্ণয় সূত্র হচ্ছে এটা, গড় সমান সমান উপাত্তের সমষ্টি ভাগ উপাত্তের সমূহের সংখ্যা, এটা হচ্ছে কি সূত্র, ঠিক আছে? তাহলে বুঝলাম এটা সূত্র। তাহলে আমাকে আগে এই সূত্রের মধ্যে কি আছে? উপাত্তের সমষ্টি না? তাহলে এখানে উপাত্তগুলোর সমষ্টি বের করতে হবে। এই যে সবগুলা এখানে দেখো সিরিয়ালি লিখছে না, 122 যোগ এরকম করা লাগবে না। তুমি কি করবা? লিখবে এখানে উপাত্তের সমষ্টি সমান সমান, এখানে যে সিরিয়াল আছে ওই অনুযায়ী লিখবা 155 যোগ 165 যোগ 173। এই যে দেখো আমি এই সিরিয়াল অনুযায়ী লিখতেছি 143, 168 146 যোগ 168 যোগ
146 এরকম করে সবগুলো লিখবো 38টা। এরপর ক্যালকুলেটরে যোগ করি, একটা অ্যান্সার পাবো। অ্যান্সারটা আসবে যে 5681। এখানে সংখ্যাগুলো অনেকগুলো, 38টা। এখানে অনেকের ভুল হয়ে যায়, বুঝছো? এখানে ভুল করা যাবে না। সাবধানে আস্তে করে ক্যালকুলেটরের মান বসাবা, দেখবা যে এটা পাবা। এরপর আমরা জানি গড় দিয়ে সূত্র লিখবা। উপাত্তের সমষ্টি পাবা না, উপাত্তের সংখ্যা কত, মানে কয়টা সংখ্যা আছে এখানে? 38টা সংখ্যা আছে। এই যে দেখো 38 জন বলে দিছে, ঠিক আছে? এখানেও গুনলো 38টাই পাবা, তোমার গোনা লাগবে না। তুমি উপরে তো দেখতেছো কয়জন বলছে 38, তাহলে এটা ভাগ 38 ক্যালকুলেটর করবা, 149.5 আসবে, এটা অ্যান্সার। গড় বুঝছো ভাই? আশা করি বুঝছো, ঠিক না? গড় নিয়ে কি আরেকটা করবা? আচ্ছা, আরেকটা কোশ্চেন দিয়ে গড় দিয়ে দেখো। আল্লাহ, একটু দাঁড়াও। দেখো আরেকটা কোশ্চেন লেখো তাইলে। প্রশ্ন 2, ধরো মিম বই মেলায় গিয়ে 1550 টাকার অথবা 1550 টাকায় 12টি বই কিনলো। প্রতিটি বইয়ের গড় মূল্য কত? এটা কোশ্চেন। তাহলে দেখো এটাও সেম। মিম বই মেলায় গেছে, ও 12টা বই কিনছে, তাহলে কয় টাকা? 12টা বই মিলে কত? দেখো এই আগের কোশ্চেনটা আর এটার মধ্যে পার্থক্য কি জানো? আগেরটাতে ধরো এরকম বলে দিত যে 12টা বই আছে, একটার দাম 10 টাকা, একটার দাম 12 টাকা, একটার দাম 30 টাকা, অথবা একটার দাম মনে করো 100 টাকা, একটার দাম 70 টাকা, 60 টাকা, এরকম করে 12টা বই যোগ করতে হইতো না? কিন্তু এখানে যোগ করা লাগবে না, এখানে যোগ করে যেটা আসবে এটা ওরা দিয়ে দিছে, বুঝছো? তোমাকে কোশ্চেনটা বুঝাইতে পারছি? মানে ও 12টা বই কিনছে, এখানে যোগ করা লাগবে না। যোগ করলে 12টা বইয়ের যোগ করলে যে টাকাটা আসবে ওটা এখানে দিয়ে দিছে। আর টোটাল কয়টা বই আছে? 12টা বই। তাহলে লিখবা কি এখানে? দেখো এখানে লিখবা হচ্ছে যে মোট বইয়ের দাম সমান সমান 1550। এগুলো এমসিকিউতে আসতে পারে, সংক্ষিপ্ত প্রশ্ন তো আসতে পারে। এরপর লিখবা যে বইয়ের সংখ্যা, মোট বইয়ের সংখ্যা সমান সমান 12টি। সুতরাং গড় সমান সমান, প্রতিটি বইয়ের গড় মূল্য সমান সমান, উপরে লিখবা মোট বইয়ের দাম। মোট সংখ্যা, মোট বইয়ের সংখ্যা এখানে লিখবা। মোট বইয়ের দাম কত? 1550। মোট বইয়ের সংখ্যা 12। এটা করবা, ক্যালকুলেটরে কিছু একটা আসবে, 110 বা সামথিং এরকম কিছু একটা আসবে, ওটা অ্যান্সার, ঠিক আছে? বুঝলাম। আচ্ছা, আমরা একটা জিনিস মেবি করি না, প্রচুরক, ঠিক না? এই যে দেখো প্রচুরক তো গ্রাফের প্রচুরক করছি, এখানের প্রচুরকটা খেয়াল করো। এরকম সংক্ষিপ্ত প্রশ্ন মাঝে মধ্যে আসে, মধ্যকের অঙ্কটার মধ্যে খেয়াল করো। এই যে সাজা লিখছি না, এরপর এখান থেকে আমাদেরকে মধ্যকের সাথে সাথে কি প্রচুরকও বের করতে বলছে, খেয়াল করো। প্রচুরকটা বের করে একদম ইজি, 6 এর নিয়মে। যে সংখ্যাটা সবচেয়ে বেশি বার আছে ওটা প্রচুরক। দেখো তো এখানে সাজাই লিখছো যে কোন সংখ্যাটা সবচেয়ে বেশি আছে? 50 3 বার আছে, 60 58 2 বার আছে, 60 1 2 3 4 5 6 বার আছে। তাহলে এখানে লিখবো কেমনে? এখানে 60 সংখ্যাটি সর্বোচ্চ 6 বার আছে, তাই প্রচুরক 60, শেষ। দেখো 65 1 2 3 4 5 বার আছে, 65 5 বার আছে। এইগুলো দেখি লাভ নেই, সবচেয়ে বেশি কোনটা আছে? 60 6 বার। তুমি দেখবা কোনটা সবচেয়ে বেশি আছে, ওইটাই প্রচুরক। তাহলে সেম জিনিসটা আগের কোশ্চেনও আসতে পারে, এখানেও প্রচুরক বের করতে পারলে মানে বের করতে বলতে পারে। তো দেখবা কোনটা সবচেয়ে বেশি আছে। যেমন 86 হচ্ছে যে 3 বার আছে। তারপর এরকম দেখি আর কোনটা কতবার আছে। 86 3 বার, 74 2 বার, 78 3 বার আছে, 81 2 বার আছে। তো দেখো এখানে হচ্ছে 78 3 বার আছে,
86 তিনবার আছে, ঠিক না? তাহলে এখানে প্রচুরক কি? সুতরাং প্রচুরক সমান সমান দুইটা যেহেতু তিনবার করে আছে, তুমি লিখবে যে এখানে 78 ও 86 সংখ্যা দুটি সর্বোচ্চ তিনবার করে আছে, সুতরাং প্রচুরক সমান সমান 78 ও 86। তোমরা একটু দেখিও তো এখানে অন্য কোনোটা হবে নাকি। আমি একটু তাড়াহুড়াই করছি, তো আশা করি এটাই অ্যান্সার। তাও ভুল ত্রুটি হলে একটু বুঝে নিবা, ঠিক আছে? এগুলো বাচ্চাদের জিনিস এখন তোমাদের জন্য। আসো আমরা পরের টাইপে যাই, গড় শেষ। টাইপ 7 মধ্যমান। দেখো এই জিনিসটা নতুন, এতক্ষণ ধরে যা যা করছে এগুলো 6 পড়ে আসছেন। এই জিনিসটা নতুন হইলেও মধ্যমান এটা নতুন, বাট অনেক ইজি। তো দেখো এরকম একটা বক্স দিয়ে দিবে, এখান থেকে বলবে যে প্রচুরক শ্রেণী মধ্যমান নির্ণয় করো। মধ্যমান মানে কি এটা পরে বুঝবো, আগে আসো। এখানে বলছে কি প্রচুরক শ্রেণী। প্রচুরক শ্রেণী কেমনে বুঝবো? দেখো এরকম বক্স থেকে প্রচুরক শ্রেণী কেমনে বের করবা জানো? শ্রেণী মানে কি, দেখো এটা একটা শ্রেণী, এই যে এটা একটা শ্রেণী, এগুলো প্রত্যেকটা এক একটা শ্রেণী, ঠিক আছে? এই বক্সটা দ্বারা মূলত বুঝেছে এই 15 থেকে 19 শ্রেণীর গণসংখ্যা 7, 20 থেকে 24 শ্রেণীর গণসংখ্যা 23, এই শ্রেণীর গণসংখ্যা 21, এই শ্রেণীটা 9, এই শ্রেণীটা 13, এই শ্রেণীটা 7। এই জিনিসগুলো বুঝাইছে এই বক্সটা দ্বারা, বুঝছি? তো দেখো এখানে আমাকে বলতেছে কি প্রচুরক শ্রেণীর মধ্যমান নির্ণয় করতে। তো প্রচুরক শ্রেণী কি আগে ওটা বুঝতে হবে আমাকে, হ্যাঁ? তো আমি এটা কেমনে কি করব? দেখো আমাকে ফার্স্টে লিখতে হবে যে প্রচুরক শ্রেণী বের করতে হবে। তো কেমনে বের করবো? দেখবো যে কোথায় গণসংখ্যা সবচেয়ে বেশি আছে। দেখো এখানে 7, এখানে 3, এখানে 11, এখানে 9, এখানে 13। তাহলে এখানে সবচেয়ে বেশি গণসংখ্যা আছে। তাহলে লিখি এটা, এখানে সর্বোচ্চ গণসংখ্যা কত? 13। 13টা কোন শ্রেণীতে আছে? দেখো এই 13 এই বরাবর এই শ্রেণীতে আছে না? তাহলে এটা লিখি যা 35 থেকে 39 শ্রেণীতে অবস্থিত। বুঝছি এতটুক? সুতরাং প্রচুরক শ্রেণী এটাই, এই 35 থেকে 39। এভাবে প্রচুরক শ্রেণীটা আগে বের করতে হবে। বের করতে পারবা? এই কথাটা একটু গোছায় লিখতে হবে। এখানে যেভাবে লিখছি প্রত্যেক কোশ্চেনের জন্য সেম এভাবে লিখে দিবা। সর্বোচ্চ গণসংখ্যা যত যা এত শ্রেণীতে অবস্থিত, সুতরাং প্রচুরক শ্রেণী সমান সমান ওই শ্রেণীটা, ঠিক আছে? এবার আসো প্রচুরক শ্রেণী মধ্যমান। তাহলে এখন লেখো সুতরাং প্রচুরক এই প্রচুরক শ্রেণী পাই গেছি, এবার এই শ্রেণীর মধ্যমানটা বের করব। দেখো কেমনে, প্রচুরক শ্রেণীর মধ্যমান। মধ্যমান কথাটার মানে কি? মাঝখানের কোনো একটা মান, মধ্য মাঝখানে, মানে দেখো 35 আর 39-এর মাঝখানে কত আছে ওই জিনিসটাই বের করতে হবে। কেমনে বের করব? মধ্যমান বের করতে বললে এই যে শ্রেণীর উচ্চ মানে নিম্নমান আর ঊর্ধ্বমানটা যোগ করে দিবা, এই 35 39 যোগ করে দিবে। এখানে ভুলেও এই হাইপেনটা বসাই দিও না, যোগে হবে, ঠিক আছে? এবার 2 দিয়ে ভাগ করে দিবে, এটাই নিয়ম। তো দেখো এটা কত হবে? 35 যোগ 39 করো, 30 30 60 65 75 74, 74 ভাগ 2 35 37 হবে, ঠিক আছে? তাহলে অ্যান্সার কত? 37। এভাবে করে বের করবা, এগুলো ক্যালকুলেটর করে ফেলতে পারবা। এই দুইটা যোগ করো, ভাগ করে এগুলো ক্যালকুলেটর করবা তোমরা, ঠিক আছে? এভাবে মধ্যমানটা বের করতে হয়। তাহলে দেখো মধ্যমান কেমনে বের করে? যে শ্রেণীর মধ্যমান বের করতে বলবে ওই শ্রেণীর উচ্চমান আর নিম্নমান মানে ওই দুইটা মান যোগ করে 2 দিয়ে ভাগ করে দিবা। এখানে জাস্ট একটু প্রচুরক শ্রেণী জিনিসটা নতুন। প্রচুরক শ্রেণী কেমনে বের করবা? যেখানে সবচেয়ে বেশি গণসংখ্যা ওটাই প্রচুরক শ্রেণী। বুঝছি ভাই? একদম ক্লিয়ার। আসো আরেকটা কোশ্চেন করি মধ্যমান নিয়ে। এরকম কোশ্চেন দিয়ে দিছে। এবার বলছে কি তৃতীয় ও পঞ্চম শ্রেণীর মধ্যমান বের করো। দেখো এবার কিন্তু প্রচুরক শ্রেণী মধ্যমান বলে নাই, বলছে তৃতীয় শ্রেণী। তাহলে লেখো এখানে তৃতীয় শ্রেণী সমান সমান, তৃতীয় শ্রেণী কোনটা? এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার, 54 থেকে 63। সুতরাং তৃতীয় শ্রেণীর মধ্যমান সমান সমান কি করব? এই দুটো যোগ করে দিব, 54 যোগ 63 ভাগ 2 যোগ করো, 54 যোগ 63 117 ভাগ 2 58.5। এটাই অ্যান্সার। এটাতে একটা অ্যান্সার গেল, আমাকে সেম ভাবে পঞ্চম শ্রেণীটা বের করতে হবে। তাহলে লিখবা পঞ্চম শ্রেণী সমান সমান এই যে এটা 74 থেকে 83, এরপর সেম ভাবে মধ্যমান বের করবা। পারবা না ভাই? একদম ইজি না বলো মধ্যমান জিনিসটা? আচ্ছা এখানে যদি এটা না আসি বলতো যে প্রচুরক শ্রেণী মধ্যমান বের করো, তাহলে কি করতে বলো? তুমি লিখতা যে
এখানে সর্বোচ্চ গণসংখ্যা 17, যা 64 থেকে 73 শ্রেণীতে অবস্থিত। সুতরাং প্রচুরক শ্রেণী সমান সমান 64 তে 73। এবার লিখতে হয় সুতরাং প্রচুরক শ্রেণী মধ্যমান সমান সমান 64 যোগ 73, এর উপরে 64, 73 ভাগ 2, এরপর ভাগ করে যে আসতো ওইটা অ্যান্সার। বুঝছি না ভাই মধ্যমান টধ্যমান বের করা, এগুলো আশা করি কারো কোনো সমস্যা নেই, একদম ইজি ছিল আজকের পড়া। আজকে কি কি পড়লাম আমরা একটু খেয়াল করো। আজকে আমরা মূলত মধ্যক, প্রচুরক, তারপরে গড় পড়লাম, তারপর মধ্যমান পড়লাম। আমরা হচ্ছে মধ্যকে কি কি পড়লাম একটু বলো তো। মধ্যকে ফার্স্টে কি করতে হবে, সাজে লিখতে হবে, এরপর দেখতে হবে কয়টা সংখ্যা আছে, যতটাই থাকুক, যদি জোড় হয় তাহলে একটা সূত্র, বিজোড় হলে আরেকটা সূত্র। তো ওটাতে 2টা কোশ্চেন প্র্যাকটিস করলাম। এখানে মাঝে আবার প্রচুরকও ছিল। তারপর গড়, গড়ের সূত্র কি, উপরে থাকবে যে সবগুলা যোগফল আর নিচে থাকবে যতটা সংখ্যা আছে ততটা। এখান দিয়ে 2টা অঙ্ক করলাম। তারপর মধ্যমান নিয়েও 2টা অঙ্ক করলাম, এগুলোতে মাত্রই বুঝাইলাম। আশা করি ক্লিয়ার হয়েছে, ঠিক না? তো করে রাখো, এগুলা প্র্যাকটিস করো। এরপরের থেকে হচ্ছে যে আরো 2টা ক্লাস থাকবে, 2টা বা 3টা ক্লাস থাকবে, 3টা ক্লাস মোস্ট প্রবাবলি। তো ওই 3টা ক্লাসে আমরা সৃজনশীল আর সংক্ষিপ্ত প্রশ্ন করব, ঠিক আছে? ওই 3টা ক্লাস বেশি ইম্পর্টেন্ট। দেখো এখন যা যা করছে এগুলো বইয়ের ম্যাথ ছিল, কিন্তু পরীক্ষায় কিন্তু এরকম ভাঙ্গি ভাঙ্গি অঙ্ক আসবে না, পরীক্ষায় ডাইরেক্ট সৃজনশীল আকারে আসবে। তো নেক্সট ক্লাসগুলোতে সৃজনশীল করাবো, সংক্ষিপ্ত প্রশ্ন করাবো। ওগুলা তুমি একদম যদি মনোযোগ দিয়ে করো, মনে করো এখন তুমি কিচ্ছু বুঝো নাই, বাই চান্স তুমি সব বুঝছো আমি জানি, মনে করো কিচ্ছু বুঝো নাই, তুমি যদি নেক্সট 3টা ক্লাস বুঝে যাও, এই অধ্যায় নিয়ে আর কোনো সমস্যা থাকবে না, টেনশন নিও না। তো নেক্সট ক্লাসগুলো একটু মনোযোগ দিয়ে করিও, ঠিক আছে? আশা করি করবা। ভালো থাকিও, আল্লাহ হাফেজ, আর দোয়া করিও। টাটা।